তোকে বিয়ে করা সম্ভব নয় কুহু, বিয়েটা হচ্ছে না। সদ্য বাবা হারানো যুবতী মেয়ে কুহু পারিবারিক চাপেই চাচাতো ভাই দীপরের সাথে বিয়ের আসরে বসেছিল। অথচ তার মনে পড়েছিল মরহুম পিতার কথা, যে পিতার আদরে জীবনের গুরুত্বপূর্ণ 20টি বছর কেটেছে। তাই তো পিতার গত হওয়া 70তম দিনেও শোক কাটিয়ে উঠতে পারেনি সে। বিয়ের আসর থেকে দীপ্রহর উঠে যাওয়ায় আশেপাশে থাকা মানুষগুলোর চোখে দ্বিধা তৈরি হয়েছে। কথা পৌঁছে গেছে কুহুর মা ববিতার কাছেও। তিনি নিজেও এখনো শোক কাটাতে পারেননি। মেয়েকে একটা শক্তপোক্ত ভবিষ্যৎ দেওয়ার ইচ্ছে থেকেই এই বিয়ের আয়োজন। অথচ দীপর কিনা বিয়ে করবে না বলে জানিয়েছে। দীপ, বাবা কি বলছিস এসব? বিয়ে করবি না মানে? ছুটে এসে দ্বিপ্রহরের বাহুখানা চেপে ধরলেন তিনি। চোখ দুটো সংশয়। দ্বিপ্রহরে ছেলেবেলা এখানে কাটলেও বড় হওয়াটা বাইরের দেশেই। ক্ষমা করো ছোট চাচি, আমার পক্ষে বিয়েটা সম্ভব না। সিদ্ধান্তটা আগে নেওয়া উচিত ছিল। শেষ সময়ে নেওয়ার জন্য কুহুর সমস্ত দায়িত্ব আমি নিতে প্রস্তুত, কিন্তু এই বিয়েটা সম্ভব না। কথাখানা শুনে পিছিয়ে গেলেন ববিতা। দীপহর পা বাড়াতেই উনি তাকালেন মেয়ের পানে। কুহুর মাঝে কোনো পরিবর্তন নেই, একটুও নেই, যেন কিচ্ছুটি ঘটেনি। অথচ সব থেকে বড় ক্ষতি তো তারই হলো। দেওয়ান বাড়ির বড় কর্তা অর্থাৎ দবির দেওয়ান ছেলের সাথে আলোচনায় বসেছেন। তিনি যে মোটেও খুশি নন তার চেহারায় বেশ ভালোই বোঝা যাচ্ছে। গম্ভীর মুখে তিনি শুধালেন, এই কাজটি কেন করলে দীপ্র? বাবার দিকে চাইলেও দীপ্র। লোকটার বয়স 60-এর কাছাকাছি, তবে চেহারায় সেই মলিনতাটুকু একদমই আসেনি। কথা কেন বলছো না? যদি বিয়ে করার ইচ্ছে নাই থাকতো তবে আগেই কেন বললে না? সেটার জন্য আমি দুঃখ প্রকাশ করেছি বাবা, আর ক্ষতিপূরণ হিসেবে কুহুর সব রকম দায়িত্ব নিতেও প্রস্তুত। মজা করছো তুমি? একটা মেয়ের মন ভেঙে বিয়ের আসর থেকে ফিরিয়ে দিতে তার সব দায়িত্ব নেবে? এই পর্যায়ে দীপর চুপ রইল। দবিরের চোখ দুটো অস্থির। একটু সময় নিয়ে দীপ্রহর বলল, আমি সিদ্ধান্ত জানিয়েছি বাবা। আরেকবার ভাবো দীপ্র, তোমার চাষি দিশেহারা হয়ে আছেন, তার মুখের দিকে সে একটু ভাবো। ভাবার কিছু নেই, তিনি অনেক বেশি সাহসী, এই ধাক্কা সামলাতে পারবেন। বড় বেশি বুঝলে তুমি। আমার দুঃখ হচ্ছে না সেসবের জন্য, আমি আমার সিদ্ধান্তে অটল। এতটা বেপরোয়া তো তুমি ছিলে না, কি হয়ে গেল তোমার? কিছুই হয়নি বাবা, আমার জীবনটা সাজানোর দায়িত্ব কিন্তু আমারই। কুহুকে বিয়ে করা সম্ভব নয়, এটা দুটো জীবনের বিষয়। বলেই বেরিয়ে গেল দীপ্র। বসার ঘরে তখন প্রায় সবাই উপস্থিত। পারিবারিকভাবেই আয়োজন হয়েছিল, তাই পরিবার পরিজন ব্যতীত বাইরের কেউ নেই। দীপরকে আসতে দেখে সবগুলো চোখ এদিকে নিক্ষেপ হলো। দাদিজান বসে আছেন পুর ঠিক পাশটায়। তিনি নাতির দিকে চাইলেন, তুমি কি তোমার সিদ্ধান্ত বদল করবে না দীপ্য? আমি একবারই যা বলার বলে দিয়েছি দাদিজান। দাদিজানের কথাও রাখবে না? আমাকে মাফ করবেন দাদিজান, এটা রাখতে পারবো না। আনোয়ার, দবিরকে ডেকে আনো। সিদ্ধান্ত যা হওয়ার হয়ে গেছে, এ বিয়ে হবে না। বলে তিনি মেজ ছেলেকে আদেশ করলেন। ছোট ছেলেকে হারিয়ে তিনি নিজেও কি কম শোকাতো? পৃথিবীর কোনো মাই চান না তার চোখের সামনে সন্তানের লাশ বহন হোক, কিন্তু ভাগ্যে লেখা থাকলে তা বদলানোর সাধ্য কার? আম্মা, এটা হতে দেবেন না। আমার কুকুর জীবনটা শেষ হয়ে যাবে। একদম শাশুড়ির পায়ের নিকট বসে পড়লেন ববিতা। তার জীবনের রং হারিয়ে গিয়েছে। কুহু আর ছোট মেয়ে কণা, এই দুই কন্যাই তার সবটুকু। এখন যদি কুহুর জীবনটাও অশান্ত হয়ে যায়, তবে যে বেঁচে থাকাটা তার নিকট বিষময় হয়ে যাবে। তিনি বড় অশান্ত অনুভব করলেন। কান্না থামাও ছোট বউ, এভাবে বিয়ে হয় না। আম্মা, আমার কুকুর জীবনটা, ওর জীবনটা শেষ হয়ে যাবে আম্মা। কিসের শেষ? কোনো শেষ হবে না। তুমি শক্ত হও, দবির আসুক। এভাবে বিয়ে দেওয়া মানে সমস্যা আরও বাড়ানো। বলে তিনি চুপ হলেন। ববিতা ছটপট করতে লাগলেন। কয়েক মুহূর্ত পর দবিরকে আসতে দেখা গেল। তিনি আসতেই বৃদ্ধা বললেন, যা হবার তা হয়ে গেছে। তোমার ভাই বড় অসহায়, পৃথিবীর মায়া হারালো।
রেখে গেল বউ আর 2টা মেয়ে। তোমরা 2 ভাই যখন নিজেদের ভবিষ্যৎ নিয়ে দূর শহরে দূর দেশে চলে গেলে, তখন কাদেরই পড়ে রইল এখানে। আমার যে স্বামীর বাড়ি ছেড়ে যাব না কোথাও, তাই তো আমার জন্য রয়ে গেল কাদের। বউ বাচ্চার ভবিষ্যতে নিয়ে একবারও ভাবল না। কষ্ট করেছে, তবে কষ্টের মাঝে সুখ ছিল ঠিকই। তুমি এসে ছেলের জন্য কুহুর হাত চাইলা। সব দিক বিবেচনা করে আমিও মত দিলাম। যাই হোক, এখন দীপ্য চায় না বিয়েটা হোক। আমিও মনে করি না হওয়াই ভালো, কিন্তু যেটা বলেছে সেটা যেন ঠিকঠাক হয়। কুহুর সব দায়িত্ব দীপ্যকে নিতে হবে। দবির মায়ের কথা শুনলেন। তিনি আসলেই লজ্জিত। ছেলের এই কাজটি তার পুরাতন কর্মকেও আজ টেনে নিয়ে এসেছে। ববিতা চোখ মুছে কিছু বলতে যেতে বৃদ্ধা বললেন, যা বলার আমি বলে দিছি ছোট বউ, এখানেই সব শেষ। এ কথার পর ববিতাও আর কিচ্ছু বলতে পারলেন না। কুহুর গলাটা শুকিয়ে এসেছে। রাত্রি পাশেই ছিল। কুহু শুকনো গলায় বলল, একটু পানি দেবে রাত্রিপু? গলাটা ভীষণ শুকনো লাগছে। বিয়ে ভাঙার পর কেটে গেছে 3টি ঘন্টা। এই 3 ঘন্টায় কুহু তার বিয়ের পোশাক, মেকআপ সবকিছু তুলে নিয়ে বেশ সময় নিয়ে গোসল করেছে। এখন তার চুল ভেজা। সন্ধ্যার ঠিক আগ মুহূর্ত। ওদের বাড়িটা বেশ খানিকটা পুরনো হলেও বিশালতার দিক থেকে রাজকীয় মহলের অনুরূপই বটে। ছাদে শ্যাওলা জমলেও সেই শ্যাওলার মাঝেও অভিজাত্য আছে, থাকারই কথা। বহু বছর পূর্বে কুহুর পূর্বপুরুষরা তো এই গ্রামের জমিদারের ভূমিকায় ছিল। তারপর ধীরে ধীরে সম্পত্তির পরিমাণ কমে এলো, জমিদারি ভাঙলো, কেউ কেউ চলে গেল শহরে, কেউ বা দূর দেশে। সব মিলিয়ে গেল, অভিজাত্যের ভাটা পড়ল। কিন্তু বাড়িটাই তার ছোঁয়া আজও পাওয়া যায়। কুহু ধীরে পায়ে শ্যাওলা পড়া ছাদে এসে পৌঁছালো। সন্ধ্যার আগ মুহূর্ত হওয়াতে আকাশে রংটা হলদেটে হয়ে আছে। দূর আকাশে কিছু পাখি উড়ে বেড়াচ্ছে। বাড়ির চারপাশে বিশাল সব গাছ লাগানো। কোনো কোনো গাছের উচ্চতা এই বিশাল দোতলা বাড়ির ছাদে এসেও ঠেকেছে। হালকা একটা বাতাসে কুহুর ত্বক ছুঁয়ে যেতেই চোখ দুটো বন্ধ করলো কুহু। তারপর শেষ বিকালটা কুহু কাটিয়ে দিল শ্যাওলা পড়া ছাদে, চোখ বন্ধ করেই। আজানের ঠিক আগ মুহূর্তে ওর মুদিত চোখ জাগ্রত হলো, তাও একটা পরিচিত কণ্ঠের ডাকে। সে কণ্ঠের মালিক দীপ্র ভাই, যার পরনে টি শার্ট আর ট্রাউজার। গাল জুড়ে কালো কালো রোমরাজি ত্বক, উজ্জ্বল রঙের চোখের মণি, বুদ্ধি, দীপ্রতার প্রমাণ। কুহু এক মুহূর্তের জন্য থমকে থাকলেও সেই থেমে থাকায় ধাক্কা লাগলো দীপ্রহরের দ্বিতীয় ডাকে। দীপ্রহর ভ্রুকুচকে কঞ্চিত করে বলল, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? তাও চুল খুলে। তোকে তো ভূত ভেবে ভয় পাচ্ছিলাম আমি। দীপ্রহরের কণ্ঠে স্বাভাবিকতায় কুহুর অন্তর কেঁপে উঠল। ও যেন কোথাও একটা বাধা পড়ে। দীপ্রহর আবারও বলল, আজান দেবে, দ্রুত নিচে যা। বলতে বলতে দূরের মসজিদ থেকে আজানের ধ্বনি ভেসে ওঠে। কুহু চটপট মাথায় ঘোমটা টানে, পা বাড়ায় নিচে নামার জন্য। ঠিক তখনই দীপ্রহর বলে, কুহু। থামে কুহু, তবে ঘুরে তাকায় না। দীপ্রহর একটু কাছাকাছি আসে, বলে, যা হয়েছে তা ভুলে যা। আমি কথা দিলাম তোর কোনো অভাব রাখবো না। বলে পকেট থেকে 1000 টাকার বেশ কয়েকটা নোট বের করলো দীপ্রহর। কুহুর হাতে তুলে দিতেই মেয়েটির গলা শুকিয়ে এলো। মনে মনে প্রশ্ন করলো, দায়িত্ব নেওয়া মানেই কি টাকা দেয়া দীপ্র ভাই? 1000 টাকার নতুন নোটগুলো নাড়াচাড়া করছে কুহু। ঘরে ফিরে কয়েকবার টাকাগুলো গুনে নিয়েছে সে। গুনে গুনে নিশ্চিত হয়েছে পুরো 13,000 টাকা আছে এখানে। কুহুর মনে পড়ে না এ জীবনে তার হাতে কখনো 13,000 টাকা উঠেছে। ও টাকাগুলো বেশ কিছু সময় নাড়াচাড়া করে রেখে দিল পড়ার টেবিলে। তারপর শুয়ে পড়ল চিত হয়ে। অনেকটা সময় ফ্যানের দিকে তাকিয়ে থেকে স্মরণ করলো বাবার স্মৃতি। বাবা নামক মানুষটি জীবনে বড় কষ্ট করেছেন। আগে এই এলাকায় বেশ নামডাক থাকলেও সময়ের স্রোতে তা রং হারিয়েছে। এর পেছনের বড় একটি কারণ মানুষ কমে যাওয়া। শিক্ষিত বড় মানুষগুলো এলাকা ছেড়ে আরও ভালো জীবন বেছে নেওয়ার পাশাপাশি এলাকার সাধারণ সৌন্দর্যও নিয়ে গেছে। উন্নয়নের নামে বছরে কোটি কোটি টাকা এলেও উন্নয়ন না হয় এক চুলো। এমনকি পড়াশোনার ব্যবস্থাও ভীষণ খারাপ। কুহুর বাবার কদরের চেষ্টাতে যা একটু
টিকে আছে হাই স্কুলটি। তবে তিনি চলে যাওয়ার পরপরেই হেডমাস্টার পদ নিয়ে নানান রাজনীতি যোগ হয়েছে। বাবার কথা স্মরণ করে কুহুর ভেতরটা ছটপট করে ওঠে। ও শোয়া থেকে উঠে বসে। কয়েক সেকেন্ড মনও থাকতে রাত্রির কণ্ঠ শোনা যায়। কুহু, কি করছিস রে? রুমের ভেতরে প্রবেশ করতে করতে কথাখানা বলে ওঠে রাত্রি। কুহুর মাথাটা হাঁটুর কাছে গোজা ছিল। ও মুখ তুলে চায়। চেহারাটা কেমন ফুলে গিয়েছে, তোর মন খারাপ? গাল ছুঁয়ে প্রশ্ন করে রাত্রি। কুহু একটু থেমে থেকে অধরের হাসি আনে। মন খারাপ কেন হবে রাত্রিপু? এই যে দীপ্র ভাই বিয়েটা ভাঙলো। ভালোই তো হয়েছে। ভালো হয়েছে। হ্যাঁ, আমিও তো চাইনি বিয়েটা হোক। বাবা থাকলে বাবা চাইতেন না এই বিয়েটা হোক। তুমি তো জানোই বড় চাচুর প্রতি বাবার কতখানি রাগ ছিল। না রে, রাগ না, অভিমান ছিল। যদি বড় মামা আগে ফিরতেন তাহলে দেখতি ছোট মামা ঠিকই ভাইকে জড়িয়ে নিতেন। কুহু এ কথায় কিছু বলে না। ওর চোখ দুটো ছলছল করে। সেটা দেখে রাত্রি বলে, বোকা, কাছিস কেন? বাবা কেন চলে গেল রাত্রিপু? কেন চলে গেল বলো তো? সবাইকে চলে যেতে হয় রে। তাই বলে এত আগে এভাবে আমাকে বাবা পর করে দিয়ে চলে গেল রাত্রিপু, পর করে দিয়ে গেল। বলতে বলতে কুহুর কান্না বাড়ে। রাত্রির ভেতরেও কষ্টের বৃষ্টি ঝরে। ও দুহাতে আগলে নেয় কুহুকে। রাত্রিকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে কুহু। কয়েক মুহূর্ত পর নিজেকে সামলে নেয়। বুক থেকে মাথা তুলে অশ্রু মুছে হাতের তালুতে। রাত্রি চেয়ে চেয়ে দেখে। এক পর্যায়ে নজর যায় টেবিলের ওপর, যেখানে 1000 টাকার নোটগুলো রাখা। কি রে, এখানে এতগুলো টাকা কেন রাখা? উঠে দাঁড়ায় রাত্রি। টাকাগুলো তুলে নিয়ে বলে, অনেকগুলো টাকা তো, এভাবে ফেলে রেখেছিস কেন? ফ্যানও ঘুরছে, কোথাও উড়ে গেলে? টাকাগুলো দীপ্র ভাই দিয়েছেন। দীপ্র ভাই? হুম। রাত্রি মনে হয়। কিছু সময় গেলে কুহুর পাশে এসে বসে। হাত বাড়িয়ে বাহু স্পর্শ করে। এই কারণে তোর মন খারাপ? দায়িত্বের সাথে টাকার কি সম্পর্ক রাত্রিপু? সে কি আমায় অপমান করলো? না রে, অপমান কেন করবে? দীপ্র ভাইকে তোর তেমন মনে হয়? এত বছর পর দেশে এসেছে, বল আচরণ কি স্বাভাবিক না? বিদেশে থাকা সত্ত্বেও কি অহমিকা আছে? নেই তো। এই তো নিজস্ব খরচের জন্য দিয়েছে কুহু। তুই ভাব, টাকা ছাড়া জীবন চলে? চলে না তো। আবেগ দিয়ে না ভাবলেই তুই উত্তর পেয়ে যাবি। এতগুলো কথা বলে থামলো রাত্রি। কুহু শুনল, তবে জবাব দিল না। তার ভেতরটাই তখনও বাবার শোক। মন বলছে, বাবা কেন তুমি চলে গেলে? কেন চলে গেলে বাবা? আমাকে কেনই বা পর করলে তুমি? বাবা নামক ছায়া হারিয়ে কুহুর ভেতরটা বড় অশান্ত। হবেই বা না কেন? ও যে বাবার বড় ন্যাওটা ছিল। বাবার কথার বাইরে একটা কথাও বলেনি, কখনোই না। বাবার সিদ্ধান্ত সর্বদা পালন করেছে, কোনোরকম যদি কিন্তু ছাড়াই পালন করেছে। অথচ আজ তার মাথার ওপর থেকে বাবার হাতখানা সরে গিয়েছে, যেই হাত আর কখনো স্নেহ দেবে না। রাতের খাবার খেতে সবাই এক হয়েছে। বাড়ির ছোট সদস্য কুঞ্জ থেকে শুরু করে সব থেকে বৃদ্ধ দাদি জানও আছেন। এই বাড়িতে রাতের খাবার খাওয়াটা একসাথেই হয়। কুঞ্জর চোখে ঘুম ঘুম। সে কুহুর মেজ চাচা আনোয়ারের ছেলে। কুঞ্জর এক বোনও রয়েছে, নাম আয়ানা। মেয়েটি শহরের হাওয়া পেয়ে বদলে গেছে 16 আনা। এই যে যেমন এই বাড়িতে এসেই তার এটা সেটা অভিযোগের লিস্ট হয়েছে। এখন তার চোখ মুখে বিরক্তি। তার ভাবনায় আসে না কেন রাত্রের খাবার সবাইকে একসাথে খেতে হবে। এইসব নিয়ম বড়ই অযৌক্তিক। ও এটা নিয়ে মায়ের সাথে রাগারাগি করছিল। তখনই দীপ্রহরকে আসতে দেখা গেল, যার দরুন থেমে গেল ওর কথা। এদিকে এসে বসো। হাতের সাহায্যে ডাকলেন দাদিজান। নাতি এত বড় অন্যায় করার পরেও ও তাকে আদর করে ডাকছেন তিনি। বিষয়টা দেখে আয়ানার মা আবিদা ভ্রু কুঁচকালেন। দীপ্রকে বরাবরই সবাই মাথায় তুলে রাখে। আয়ানা মায়ের কথায় ঠোঁট কামড়ে ধরল, কিছুটা চিবিয়ে চিবিয়ে বলল, তাতে কি হয়েছে? একটু আগেই তো বিরক্তিতে মরে যাচ্ছিল, এখন এসব চোখে দেখিস না? উফ মা, দীপ্র দাদা ভাইয়ের স্ট্যাটাস অনেক উপরে। আমি নিজেই মানতে পারছিলাম না ওর সাথে ওনার বিয়ে হচ্ছে। কতটা খ্যাত তা দেখো না। মেয়ের কথায় অনেক কিছু বুঝলেন আবিদা, তাই বাহু টেনে আড়ানে নিয়ে এলেন। এভাবে টেনে আনলে কেন?
বাহু ছাড়িয়ে নিয়ে কথাখানা বললেন আয়ানা। আবিদা চোখে মুখে আধার ধরে রেখেই বললেন, তোর মনে কি চলে বলতো? কি চলে? দীপ্রর প্রতি এত দরদ, এমনিতে তো আর কাউকে দু চোখে সহ্য করতে পারিস না। আয়না একটু থতমত খেলো, এড়িয়ে যেতে বলল। এত কথা ধরো না তো। পাশ ফিরতেই পুনরায় মেয়ের বাহু চেপে ধরলেন আবিদা, চিবিয়ে চিবিয়ে বললেন, মায়ের সাথে চালাকি করিস? ওহ মা, চালাকির কি আছে? দীপ্রকে পছন্দ করিস? না করার কি আছে? ওনার স্ট্যাটাস দেখেছো? গুড লুকিং, বিদেশে পড়াশোনা করছে, আবার বিজনেসও শুরু করেছে। আমি ড্যাম শিওর সফলও হবে। আর এত অল্প বয়সে এত এত অ্যাচিভমেন্ট, তো যে কেউ পছন্দ করবে। আবিদা মেয়ের দিকে ভালো মতন চাইলেন, বুঝতে পারলেন কন্যার অনুভূতি। সত্যি বলতে না মানতে চাইলেও দীপ্রহরকে তারও ভীষণ পছন্দ। ছেলেটা ছোটবেলা থেকে যেমন সুদর্শন ঠিক তেমনই মেধাবী, কিন্তু সমস্যা হলো তার কন্যার রূপ থাকলেও গুণের বেলায় একেবারেই খালি কলসি। খেতে খেতে কুহু আর দীপ্রহরের কয়েকবার চোখাচোখি হলো। ববিতাও উপস্থিত আছেন, তবে তাকে প্রাণহীন মনে হচ্ছে। কুহু খাবার শেষ করে হাত ধুতে গিয়ে দেখলো দীপ্রহর ভাইও হাত পরিষ্কার করছেন। দীপ্রহর যখন পিছনে ফিরল তখন কুহুর সাথে দৃষ্টি মিলে গেল। কুহু নজর ফেরালো। দীপ্রহর তয়লা দিয়ে হাত মুছতে নিতেই নত মস্তিষ্কে কুহু বলল, টাকাগুলো দরকার ছিল না। দরকার আছে বলেই দিয়েছি। নিজের মতন খরচা করবি। আমার চাই না, আপনি ফিরিয়ে নিন। দীপ্রহর চলে যেতে নিলেও থেমে রইল। পেছন ফিরে এগিয়ে এলো কয়েক পা। কুহু তখন মাথা নামিয়ে, দেওয়া জিনিস ফিরিয়ে নিতে বলছিস? জি, আমার প্রয়োজন নেই। কিন্তু আমার দেওয়ার প্রয়োজন আছে। কুহু, আমি তোর দায়িত্ব নিয়েছি। তোর সব প্রয়োজন অপ্রয়োজন ভালো মন্দ সবটা আমি দেখব, বুঝেছিস? কুহু বুঝুক বা না বুঝুক, তবে তার প্রতিক্রিয়া এলো না। দীপ্রহর বোধ হয় জবাবের আশাও করেনি, তাই তো বড় বড় কদমে পা বাড়ালো। দীপ্রহর কুহুর বিয়ের উপলক্ষে বাড়িতে এসেছে সবাই একসাথে। এভাবে আসা হয়নি, বহু বছর হয়ে গেছে। বাড়িটা এখন যেন প্রাণ ফিরে পেয়েছে। তবে এই প্রাণ ফিরে পাওয়ার মধ্যেও যেন কোথাও একটা না পাওয়া আছে। আর এই না পাওয়ার নাম কাদের। হাসি খুশি একটা মানুষ, জীবনের বেশি সময় পার হয়েছে স্কুলে। হেডমাস্টার কাদের দেওয়ান, বাচ্চাদের কাছে এক আলাদা আবেগের নাম। বকাঝকা না করেও তিনি বাচ্চাদের ভালোবেসে বুঝিয়ে দিয়ে পড়াশোনা করানোর পক্ষে ছিলেন। তিনি যখন কথা বলতেন তখন সবাই হা হয়ে তাকিয়ে থাকতেন। সেই লোকটা হঠাৎ করেই মারা গেলেন, এটা মেনে নেওয়া আসলেই কষ্টের। ববিতা স্বামীর ছবিখানা নিয়ে চোখের জল ফেলে যাচ্ছেন। কণা বেশ অনেকক্ষণ হলো মায়ের পেছনে এসে দাঁড়িয়েছে, তবে মা সেটা টের পায়নি। তিনি কেঁদেই চলেছেন। মা, মৌন ভেঙে কথা শুরু করলো কণা। মেয়ের কণ্ঠ পেয়ে চট করে চোখ মুছলেন ববিতা। কণা, কখন এসেছিস? তোর শরীর ভালো? মেয়েটার জ্বর প্রায় সপ্তাহ হলো, এই আসে এই যায়। ডাক্তার দেখানো হয়েছে, তবু সুরাহা মিলছে না। একটু শহরে নিয়ে যে যাবে সেই সুযোগটাও হচ্ছে না। কণা আলগোচে মায়ের পিঠেখানা জড়িয়ে ধরল। স্কুল শেষ করলেও কণা একদম বাচ্চা রয়ে গেছে। কুহু যেমন বাবার নেওটা, কণা ঠিক তেমনই মায়ের নেওটা। কি হয়েছে রে, মন খারাপ? বাবাকে মনে পড়ছে তোমার? কথাটা উঠতেই ববিতার চোখ দুটো আবারও বেহাইয়ার মতো জল নামিয়ে দিল। কণা আবারও শক্ত করে মায়ের গলা জড়িয়ে ধরল। বাবাকে আমারও মনে পড়ছে মা। কতদিন হলো বাবাকে দেখতে পাই না, মনে হচ্ছে কত জনম চলে গেল। ববিতা চোখের জল মুছে নিলেন, এক হাতে মেয়ের মাথাখানা ছুঁয়ে বললেন, খাবার খেয়েছিস? সবাইকে খাবার পরিবেশন করে চলে এসেছেন তিনি। তাই মেয়েটার খাবার হয়েছে কিনা তিনি জানেন না ঠিক। কি রে, খেয়েছিস? তুমিও তো খাওনি মা। আমার তো ক্ষুধা লাগেনি রে। তুই খাসনি সেই কারণে এমন করে কেউ? তিনি একটু তাগাদার মতো করেই উঠে গেলেন। কণার শরীরটা দুর্বল। আয় খাবি, চল। তুমি না খেলে খাবো না মা। আমিও খাবো রে সোনা, আমিও খাবো। বলেই মেয়ের গাল ছুঁয়ে দিলেন তিনি। কণার চোখে মুখে একটা আদরের ভাব চলে এলো। মা যে বড় আপন তার,
এই মায়ের আঁচলের ছায়া চলে গেলে কণা মরে যাবে, একদমই মরে যাবে। মায়ের সাথে একটুখানি মনের দূরত্ব রয়েছে কুহুর, এটা একদম ছোট থেকেই। হয়তো বড় সন্তান বলে অনেক কিছু সে বলতে পারে না। এদিকে থেকে কণা আবার সেরা, মায়ের সাথে ভারী আহ্লাদ। তাই তো কণাকে মায়ের কাছে পাঠিয়েছিল ও। এখন মা খাবার খাচ্ছে, এটা দেখে ওর ভেতরে শান্তি শান্তি একটা অনুভূতি যোগ হলো। ও ছোট করে নিঃশ্বাস ফেলে নিজের ঘরের দিকে আগাচ্ছিল, অমনি বিপদটা ঘটে গেল। একদম পা পিছলে পড়ল মেয়েটি। দীপুর মাত্রই ছাদ থেকে ফিরছিল, ঘটনা দেখে হন্তদন্ত হয়ে এলো। ব্যথা পেয়ে কুহু চোখ বন্ধ করে নিয়েছে। দীপুর বেশ বিরক্ত নিয়েই বলল, শুকনো বনে পড়লি কি করে? তোর স্বভাব আর বদলালো না? কুহুর আচার খাওয়াটা অনেকটাই নিয়মিত, বিশেষ করে ছোটবেলায় প্রচুর পা হড়কে পড়েছে সে, এতে করে তার শরীরের জখমও হয়েছে, সেটা জানে দীপ্র। তাই তো প্রসঙ্গ টেনে কথাটা বলল। কিন্তু পড়ে গিয়ে কুহু যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি লজ্জা লেগেছে। দীপ্রহর ওকে সাহায্য করলো উঠে দাঁড়াতে। যদিও বেশ ব্যথা পেয়েছে, তবুও নিজেকে সামনে নিয়ে বলল, ঠিক আছি। শিওর? জি। মনে তো হলো অনেকটা ব্যথা পেয়েছিস। তেমন একটা না। সত্যি তো? হ্যাঁ। বলেই থামলো কুহু। ধীর পা ফেলতে গিয়ে বুঝলো ব্যথা একটু নয়, বরং অনেকটুকু। ওর ঠোঁট কামড়ে নিজেকে শাসন করলো, মনে মনে বোঝ দিল, কুহু তোর কিচ্ছু হয়নি, কিচ্ছু না। কুহুর বোঝ দেওয়াটা কাজে লেগেছে। ব্যথা নিয়ে এগিয়ে যাচ্ছে ও, অনেকটা দূরেও চলে যাচ্ছে। দীপ্রহর পেছন থেকে ডেকে উঠল। কুহু শোন। ডাক পেয়ে দাঁড়িয়ে গেল মেয়েটি। দীপ্রর ঘরটা কাছে, ও চট করে রুমে গেল, ফিরে এলো মুহূর্তেই। ফ্যাল করে তাকিয়ে। দীপ্রহ ওষুধের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে বলল, ব্যথা পেয়েছিস সেটা বোঝা যাচ্ছে, ঔষধটা খেয়ে নিস। ওষুধটা হাতে তুলে নিল কুহু। দীপ্র একটা দীর্ঘশ্বাসের মতো করে বলল, চলি রে, গুড নাইট। গুড নাইট। বাংলায় শুভরাত্রি। দীপ্রহর কুহুকে শুভরাত্রি জানালো। তবে তবে কুহুর কি শুভরাত্রি হবে? না, শুভ হবে না তার রাত্রি। হবেই বা কেমন করে? এই যে দীপর ভাই তাকে ওষুধ দিয়ে গেলেন, তা তো খেলো না ও। ব্যথায় সমস্ত রাত কষ্ট করলো, তবে ওষুধ খেলো না ও। এই না খাওয়ার পেছনে অনেকটা অভিযোগ আছে, আছে অভিমানও। কিন্তু সেসব কি দীপর ভাইয়ের হৃদয়কে ভেদ করে? কুহু শুধু প্রশ্ন করেই যায়, তবে তার উত্তর আসে না। তবু মেয়েটা নীরবে নির্ভীতিতে প্রশ্ন করে বেড়ায়। ও যে এমনই, ওর সবটুকুই নির্ভীতে। সকালটা বড় তিক্ত হলো কুহুর নিকট। ব্যথায় শরীরের তপ্ততায় বিছানা থেকে উঠতে পারল না। ওকে ডাকতে এসে রাত্রি আটকে উঠল। এ কি অবস্থা? এত জ্বর কি করে হলো রে? গতকাল পড়ে গিয়েছিলাম রাত্রিপু। পড়ে গিয়েছিস? ওষুধ খাসনি? না। কেন পাগল তুই? শরীরের হাল খারাপ করছিস কেন? আমাকে একটু ওষুধ এনে দেবে রাত্রিপু? আমি ঠিক হয়ে যাব, কাউকে কিছু বলবো না। বলবো না কেন? জানো তো মায়ের অবস্থা, টেনশন করবে। রাত্রি হতাশ হয়ে উঠে পড়ল। তার মামাতো বোনটা তার কাছে ভীষণ আদুরের। ও যখনই এখানে আসে তখন বেশিরভাগ সময় কুহুর সাথেই থাকে। যদিও দুজনের মাঝে কয়েক বছরের তফাৎ আছে, তবুও ওদের সম্পর্কটা অনেকটাই বন্ধুত্বের। রাত্রিও ভীষণ ভালোবাসে মেয়েটাকে। কুহু শুয়ে রইল, উঠতে পারল না। রাত্রি এলো মিনিট দুয়েক বাদেই, হাতে ওষুধ। উঠে পড়, ওষুধটা খেয়ে নে। বলে কুহুকে ধরে উঠালো রাত্রি। প্যাকেট থেকে ওষুধ নিয়ে মেয়েটির মুখে তুলে দিল। পানির গ্লাস হাতে নিয়ে পানি দিয়ে ওষুধ গিলে নিল ও। গ্লাসটা রাখতে গিয়ে রাত্রি খেয়াল করলো টেবিলে ব্যথার ওষুধ রাখা। ও ভুরু কঞ্চিত করলো। এ কি রে, তোর এখানেই তো ওষুধ ছিল, আমাকে দিয়ে আনলি আবার। এ কথার জবাব দিল না কুহু। রাত্রি যেন বুঝে নিল অনেকটাই, তাই তো শুধালো। ওষুধ কি দীপ্রভাই দিয়েছে? হ্যাঁ বোঝাতে মাথা কাত করলো কুহু। রাত্রি পুনরায় হতাশ হলো। একটুখানি থেমে থেকে বলল, তুই কি সবসময় এমনই করবি? জানি না রাত্রিপু। তোর রাগ হয়? কার ওপর? দীপ্রভাইয়ের উপর। কুহু উত্তর দেয় না, মনও থাকে। রাত্রি ওর বাহু স্পর্শ করে বলে, রাগ থাকলেও রাখিস না, দীপ্রভাই খারাপ না, শুধু বিয়েটা শেষ সময়ে ভেঙে সবটা তালগোল করে ফেললো। আমি বিয়েটা নিয়ে ভাবি না রাত্রিপু। জানি,
তবুও তোর মনের অবস্থা ঠিক করার জন্য বললাম। রাগ রাখিস না বোন, স্বাভাবিক হ, দেখবি সব ভালো হবে। আদরের সহিত গাল স্পর্শ করে দিল রাত্রি। কুহু অল্প একটু ঠোঁট প্রসারিত করলো, সেই সাথে মনকে বোঝালো সে স্বাভাবিক হবে। দীপ্রর ভাই আর তার বিয়ের ঘটনা কেবলই একটা দুঃস্বপ্ন, আর দুঃস্বপ্ন মনে রেখে কষ্ট পাওয়া বোকামি। কুহু তো তার বাবার চালাক মেয়ে হবে। বাবা সবসময় বলতেন কুহুটা একদিন অনেক চালাক হবে, শুধু সময়ের অপেক্ষা। সত্যি তাই, কুহু চালাক হবে, তাই তো মনে মনে আওড়াই। হ্যাঁ বাবা, তোমার কুহু চালাক হবে, তোমার কুহু ভীষণ চালাক হবে, কিন্তু সেই চালাক হওয়াটা তুমি দেখবে তো বাবা? এ প্রশ্নের উত্তর আসে না, আসবেই বা কেমন করে? যারা পৃথিবীর মায়া ছাড়ে তারা যে পৃথিবীর কিছুতে আর মায়া খুঁজে পায় না, সব থেকে আদরের সন্তান হলেও না। জ্বরের শরীর নিয়ে উঠতে হলো কুহুকে, নাস্তা করতে হবে। ও যতটা সম্ভব নিজেকে স্বাভাবিক দেখালো, তবে ধরা পড়লো মায়ের কাছে। মা যখন খাবার বেড়ে দিচ্ছিলেন তখনই মেয়েটির ত্বকের তাপমাত্রা বুঝতে পারলেন। সঙ্গে সঙ্গে কপাল ছুঁয়ে দিয়ে আঁতকে উঠলেন। তাপমাত্রা তো অনেক বেশি, জ্বর এলো কখন? কুহু একটু আমতা আমতা করে ফেলল। দীপ্র মাত্র জুসের গ্লাসে হাত দিয়েছে, নজর ফেরালো, ভ্রু রাখলো কুঞ্চিত। এতটা জ্বর? একটাবারও বললিও না। ঠিক আছে মা, ওষুধ এনে দিচ্ছি। খেয়েছি, রাত্রিপু এনে দিয়েছে। রাত্রি এনে দিয়েছে, তবে দীপ যে গতরাতে এক পাতা ওষুধ দিয়ে গেল। ছেলেটার ভ্রু কঞ্চিত হয়েই রইল। ও জুসের গ্লাস রেখে খাবারের টুকরোগুলো নাড়াচাড়া করতে লাগলো, তবে খেলো না আর। ও খাবারটা শেষ করে রুমে চলে এসেছে, আর এসেই যে মানুষটির মুখোমুখি পড়ল সে হলো দীপ্র। লম্বাটে ছেলেটাকে নিজের কক্ষে দেখে ওর হৃদয়ে আনচান করে উঠল। দীপ্র না তাকিয়ে কুহুর উপস্থিতি টের পেল। আমি ওষুধ দিয়েছিলাম, সেটা খাসনি? টেবিলে রাখা ওষুধের পাতা অন্য কোথাও তুলে রাখতে ভুলে গিয়েছিল ও। এখন মিথ্যে যে বলবে সে উপায়ও নেই। আবার সত্য বলতে গিয়েও হৃদয়ে কম্পন চলছে। কথা বলছিস না কেন? শীতল কণ্ঠ, তবু এই কণ্ঠে এক ধরনের অভিজাত্য আছে, আছে কঠোরতা। কুহু অনেকটাই ভয় পেল। দীপ্রয়ের সাথে জীবনের খুব অল্প সময় পার হয়েছে তার, তাও ছোটবেলায়। সেসব ঘটনা খুব একটা মনেও পড়ে না। বড় হওয়ার পর এই প্রথম দীপ্রয়ের সাথে দেখা, তাই অনেকটাই দ্বিধা রয়েছে। জবাব না পেয়ে দীপ্র এবার ক্ষিপ্ত হলো, পেছন ফেলল। কুহুর দৃষ্টি সামনে ছিল, এবার নত হয়ে গেল। আমার দেওয়া ওষুধ খাসনি কেন কুহু? কি প্রমাণ করতে চাস তুই? আমি খারাপ? আমি মানুষ না? আমাকে সহ্য করা যায় না? আমি ভরসার যোগ্য না? আমি তোর জন্য বিষের মতন? শুধু বিয়ে করিনি বলে আমার সাথে সম্পর্ক রাখবি না, এগুলোই বোঝাচ্ছিস? এতগুলো কথা বলায় কুহু এবার অনেকটাই ভড়কে গেল, তবে ভেতরে ভেতরে নিজেকে বোঝালো সে ভয় পাবে না, সাহসী হবে। তাই নত মাথাটা তুলে নিল। এতে করে দীপ্রহরের বুদ্ধিদীপ্ত চোখের সাথে ওর চোখের দৃষ্টি মিলে গেল। অ্যান্সার মি কুহু, কেন এমন করছিস? আমি দয়া নিতে চাই না। দয়া? হ্যাঁ দয়া, আপনি আমাকে দয়া দেখাচ্ছেন দীপ্র ভাই। সিরিয়াসলি আমি দয়া দেখাচ্ছি তোকে? কুহু নিজের জবাবে অড়ল। এদিকে দীপ্রর মাথা উষ্ণ, ও কিড়মিড় করে উঠল। এগিয়ে এসে কুহুর বরাবর হলো। এত সময় কুহু যে সাহস যোগান দিয়েছে তাতে অনেকটাই ভাটা পড়ল। দয়ার কথা বলে ঠিক করলি না কুহু। আমি তোকে দয়া দেখাচ্ছি না, আমি তোর দায়িত্ব নিয়েছি, স্নেহের জায়গা থেকেই নিয়েছি, কিন্তু তুই সেটাকে দয়া বলে আমাকে ছোট করলি। ওকে ফাইন, এখন থেকে দয়াই দেখাবো, আর সেটা তোকে নিতেও হবে। বলেই গটগট শব্দ তুলে চলে গেল দীপ্র। সেই চলে যাওয়ায় কেঁপে উঠল কুহু। সে কি কিছু ভুল করল? দীপ্রর ভাই তো দয়ায় দেখালেন, বিয়েটাও দয়া দেখিয়ে করতে চেয়েছিলেন, তারপর দয়া দেখিয়ে বিয়েও ভেঙে দিলেন, দায়িত্ব নেওয়ার কথাও বললেন। কুহুর মাথা কাজ করে না, ও শুধু বাবাকে মনে পড়ে। বাবা হারিয়ে গেলে মানুষের জীবন এতটাও উল্টাপাল্টা হয়ে যায় কেন? দুপুরের আগ মুহূর্ত, দীপ্র বাড়িতে নেই, এলাকা ঘুরতে গিয়েছে। বাড়ির দুই কর্তা দবির আর আনোয়ার মায়ের কাছে এসে বসেছেন। বৃদ্ধার হাতে তসবি, বয়সের ভারে নুয়ে পড়েছেন তিনি। এখন সময় কাটে আল্লাহর নাম নিয়ে। দবির বললেন, বলো মা, আমাদের কেন ডাকলে?
বৃদ্ধা হাতে তসবিখানা পাশে রাখলেন, তারপর দুই ছেলের মুখের দিকে তাকালেন। সত্যি বলতে মা কখনো সন্তানদের ঘৃণা করতে পারে না, তাই তো তিনিও পারছেন না ঘৃণা করতে। তার কাছে দবির আর আনোয়ার সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর অনুরূপ নিষ্পাপ। তোমাদের ডেকেছি বিশেষ কারণে। কি কারণ মা? বললেন আনোয়ার। বৃদ্ধা আবারও বললেন, আশা করি এবার তোমরা কথা রাখবে। এ কথায় দুই ভাই একে অপরের মুখের দিকে তাকালেন। দুজনেরই মুখশ্রীতেই প্রশ্ন। শোনো তোমরা, আমি আজ আছি কাল নেই। ইচ্ছে ছিল 3 ভাইকে একসাথে দেখব, সেটা তো হলো না। আমি চাই তোমরা সবাই আবার এক হও, একসাথে থাকো, অন্তত আমি বেঁচে থাকা অবধি। এই বিষয়টি ধরে রাখো। মনে করে দেখো, তোমাদের বাবা জীবনের শেষ দিনগুলোতে তোমরা যেন এক থাকো সেটা চাইতেন, অথচ তার কিছুই হয়নি। এ কথায় দবির আর আনোয়ার দুজনে বেশ একটা দ্বিধা ও লজ্জায় পড়লেন। বৃদ্ধা ছেলেদের চোখ মুখ দেখেই সেটা বুঝতে পারলেন। সমস্যা নেই, ভেবে দেখো আমার কথা। চাইলে তোমাদের স্ত্রীদের সাথে আলোচনা করো। চাচ্ছিলাম বাড়িটা মেরামত করতে। উত্তরের দিকে আমার নামে যে জমিটা আছে সেটা সরকার থেকে কিনে নেবে, তোমাদের কারো খরচ করতে হবে না। এ কথার পর দবির বললেন, আমি একটু জেবার সাথে আলোচনা করতে চাই। দীপ্রর সাথেও কথা বলতে হবে। ঠিক আছে, কথা বলো, তারপর জানাও। আর আনোয়ার, তোমার কি মতামত? আনোয়ারও একটু দ্বিধায় আছেন। আসলে তার ছেলেটা এ বাড়ির পাগল হলেও মেয়েটা একেবারেই বিপরীত। আবিদাও যে খুব একটা পছন্দ করে তা নয়, তবে বাড়িটা যেহেতু নতুন করে মেরামত করা হবে, এই দিকটা বেশ অনেকটাই নিশ্চিত হওয়া গেল। তাই তিনি দ্বিধা থাকা সত্ত্বেও বললেন, আমি থাকতে চাই মা, তোমার কথা আমি রাখলাম। দীপ কিংবা যে বা কেউই নাকচ করেনি। এলাকার প্রতি আলাদা টান আছে দীপরের। সেই টান থেকেই হয়তো নাকচ করেনি সে। আর সারাটা দিন এখানে ওখানে ঘুরেছে, তাই দুপুরের খাবার খাওয়া হয়নি। বাড়ি ফিরে গোসল করে চুল শুকিয়ে নিচ্ছিল, তখনই জেবা এলেন। বললেন, ক্ষুধা লাগেনি তোর? একটু লেগেছে, তবে রাতে একসাথেই খাবো। হালকা কিছু নিয়ে আসি। কুহুকে দেখলাম সিঙ্গাড়া বানাচ্ছে। কুহু সিঙ্গাড়া বানাচ্ছে শুনেও তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না দীপ্র। ওর ভেতরে একটা রাগ কাজ করছে। মেয়েটি ওর স্নেহকে দয়ার সাথে তুলনা করছে, যা ভীষণ অপমানের। জেবার হাতে সিঙ্গাড়া তুলে দিতেই দবিরের ডাক পড়ল। কুহুর হলো বিপদ। তাকে বলা হলো দীপরকে যেন সিঙ্গাড়া দিয়ে আসে। এমন একটা সময় আশেপাশে না আছে কণা আর না আছে রাত্রিপো, এমনকি আয়না আপুও নেই। অবশ্য আয়না আপু থাকলেও যে বিশেষ লাভ হতো তা বলা মুশকিল। মেয়েটা তো কোনো কাজেই করে না, সারাক্ষণ অর্ডার করতে থাকে। কুহুর আসলেই কিছু করার নেই। ও 4টি সিঙ্গাড়া তুলে নিয়ে ছোট বাটিতে কাশসুন্দি দিয়ে নিয়ে এলো দীপহরের কক্ষে। দীপও তখন গায়ে টি শার্ট জড়িয়ে নিচ্ছিল। কুহু ঠকঠক করলো। কে? আমি। কুহুর কণ্ঠে দীপ্রহরের মুখখানা আধারে ডুবলো। ওর টি শার্ট খানা ভালো মতো জড়িয়ে নিয়ে বলল, কি দরকার? সিঙ্গারা নিতে এসছি। মা কোথায়? বড় চাচু ডেকেছে। আর কেউ নেই? আমি দিতে এসছি। অন্য কাউকে আসতে বল। শেষ কথায় কুহুর মুখশ্রী আধারে ডুবলো। ও বলল, আমি দিলে কি সমস্যা? যার তার হাত থেকে নেই না। অথচ সবগুলো সিঙ্গারা আমি কিন্তু বানিয়েছি। দীপ্রহর এবার দরজার কাছে চলে এলো, খুলে ফেললো একটানে। আচমকা হওয়াতে কুহু বেশ ভয়ই পেল। ও পিছিয়ে গেল এক পা। দে। বলে সিঙ্গাড়ার প্লেট তুলে নিল দীপ্র। পুরো বিষয়টা এত দ্রুত ঘটল যে কুহু থমকে গেল, চেয়ে রইল বিস্ময়ের সাথে। দীপ্রর একটা সিঙ্গাড়ায় কামড় বসিয়ে বলল, তাকিয়ে আছিস কেন? খেতে দিয়ে নজর দিবি নাকি? নজর কেন দিব? যার তার খাওয়াতে আমি নজর দেই না দীপ্র ভাই। যা এখন, ভালো লাগছে না। বলে একদম মুখের ওপর দরজা লাগিয়ে দিল দীপ্র। কুহুর অন্ধকার মুখটা আরো বেশি অন্ধকারে ডুবে গেল। তার কি ঠেকা যে সে সিঙ্গাড়া দিতে আসবে? নেহাত বড় চাচি দিতে বললেন, নয়তোবা কুহু কখনোই আসতো না। সারাদিন জ্বর ছিল না, এখন আবার শরীরটা কেমন লাগছে। সিঙ্গাড়া খেতে খেতে কুহুর শরীরখানা কেঁপে উঠল। আয়ানা বলল, বাহ, বেশ ভালো হয়েছে সিঙ্গারাগুলো, একদমই তেল চিটচিটে না। আসলে কুহু এত গুণী। গুণী বলায় কুহুর চোখে মুখের কোনো পরিবর্তন এলো না।
তবে আয়নার মুখটা বিবর্ণ হলো। বলা বাহুল্য, কুহু, কণা কিংবা রাত্রি কাউকেই ওর সহ্য হয় না। ও আড়ালে ভেঙচি কেটে পুনরায় সিঙ্গাড়ায় কামড় বসালো। সবার ভাগে দুটো করে সিঙ্গাড়া জুটেছিল। এতই ভালো হয়েছে যে কুঞ্জ ছুটে এসে আরেকটি খেতে চাইলো, কিন্তু আর যে নেই। ও বায়না ধরে বলল, আপু, তোর ওখান থেকে এক কামড় দে না। আয়না বড় বিরক্ত হলো, বলল, তুই তো খেয়েছিস দুটো। এক কামড় খাবো, দে না। কুঞ্জ ছোট মানুষ, অত শত বোঝে না। ও মুখটা শুকিয়ে ফেলল। সেটা দেখে কুহু বলল, এটা নে কুঞ্জ। নিজের ভাগ থেকে একটা সিঙ্গাড়া দিয়ে দিল কুহু। সেটা পেয়ে কুঞ্জ মহা খুশি। ও চেপে ধরল কুহুর গলা। ইস্তার ওয়েস্ট, কুহু আপু বেস্ট। বলে কুহুর গালে চুমো খেয়ে কুঞ্জ ছুট লাগালো। ওর এই কাহিনী দেখে রাত্রি আর কণা হাসলো। আয়না বিরক্তি টেনে বলল, এত ভালো হওয়ার কি আছে, ও তো দুটো খেয়েছে। থাক না আয়ান আপু, কুঞ্জ তো ছোট। বেশি বেশি বলে আবারও বিরক্তি প্রকাশ করলো আয়না। রাত্রি তার ভাগ থেকে সিঙ্গাড়া দিতে গেলে কুহু বলল, আমার শরীর খারাপ লাগছে, আমি আর খাবো না রাত্রিপু। একটু খা, কত ভালো হয়েছে সিঙ্গারাটা। খেলাম তো আর ইচ্ছে করছে না। আমার এখান থেকে খা আপু। বলল কণা। কুহু একটুখানি হেসে কণার গাল স্পর্শ করে বলল, তুই খা, আমার পেট ভরে গিয়েছে, ভালোও লাগছে না, আমি উঠি। বলে উঠে গেল কুহু। আয়না ভেঙচি কাটলো পুনরায়। খেতে ইচ্ছে করছে না বলে কুঞ্জকে সিঙ্গাড়া দিয়ে দিল কুহু। অথচ সবাই তাকে মহান বানিয়ে পারলে মাথায় তুলে নাচে। এসব ওর নিকট বড় ন্যাকামি লাগে। কুঞ্জকে চেপে ধরলো আয়না। ছেলেটির মাথায় দু চারটা চাপড়ও পড়েছে, সেজন্যই কাঁদছে ও। আবিদা তড়িঘড়ি করে এলেন, জড়িয়ে ধরলেন ছেলেকে, শাঁসিয়ে তাকালেন মেয়ের পানে। ওকে মারছিস কেন? মর না, ও জানো কি হয়েছে? কি করেছে ও? বেহা ছোছার মতো সিঙ্গারা খায়, কুহু নিজের ভাগ থেকে দিল। কতটা অপমানিত হলাম আমি। কুহু আপু দিয়েছে, তাতে তোর কি? আবার মুখে মুখে কথা। বলে কুঞ্জর মাথায় গাঁটটা দিয়েই আয়না। আবিদা ধমকে উঠলেন। কি সমস্যা আয়না, আবার মারছিস? আমি সামনে থাকা সত্ত্বেও? ওর মুখটা সামলাও মা, না হলে সমস্যা। ফাজিল কোথাকার। বলে রেগে মেগে চলে যায় আয়না। কুঞ্জ কাঁদতে থাকে। তার বুঝে আসে না আয়নাপু কেন এভাবে রাগ দেখালো। পুপু তো নিজে থেকে দিয়েছে, সে তো চায়নি। যতটা রাগ ক্ষোভ নিয়ে আয়না রুম থেকে বের হয়েছিল, ঠিক ততটাই শীতল হলো দীপ্রকে দেখে। ছেলেটা যেমন বলিষ্ঠ দেহের, ঠিক তেমনই তার চেহারার ধাঁচ। আয়না যেন গলা শুকিয়ে এলো। ও একদৃষ্টিতে তাকিয়ে রইল। দীপ্র বলল, কি হয়েছে? কথা বলতেই যেন ভুলে গেল আয়না, শুধু চেয়ে রইল মুগ্ধতা নিয়ে। দীপ্র এবার ওর মুখের সামনে তুড়ি বাজানোর মতো শব্দ করলো। এতে করে ধ্যান ফিরে পেল। কিছুটা আমতামতা করে বলল, না না না, কিছু না। এভাবে দাঁড়িয়ে আছিস কেন তাহলে? ও তাই তো। বলে একটু সরে দাঁড়ালো আয়না। দীপ্র সামনের দিকে আগালো। হঠাৎ আয়না বলল, দাদা ভাই। থামলো দীপ্র, ঘুরে চাইলো। আয়না হাসি হাসি মুখে এগিয়ে এলো, একদম দীপ্রে বরাবর হলো। একটা আবদার করব? হুম। ঘুরতে নিয়ে যাবে কোথাও? এখানে এসে কোথাও যাওয়া হয়নি, প্লিজ নিয়ে যাও, প্লিজ প্লিজ প্লিজ। ও একদম বাচ্চাদের মতন করতে লাগলো। কুহু আর কণা বের হচ্ছিল, এসেই এ দৃশ্যে দেখা মিলল। আয়না হুট করেই দীপ্রয়ের বাহুখানা স্পর্শ করলো। দীপ্র বলল, আচ্ছা, নিয়ে যাব। হাবোধক জবাব পেয়ে আয়নার খুশি হলো দেখার মতো। ও অতি উত্তেজনায় দীপ্রের বাহুতে মাথা ঠেকালো, গদগদ হয়ে বলল, থ্যাংক ইউ সো মাচ, কালকে নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাব নিয়ে। বলে বাহু ছাড়িয়ে নিল দীপ্রহ। আয়না এক প্রকার লাফিয়ে উঠল। কণা ভ্রু কুঞ্চিত করেছিল, ভ্রু নির্বাক। সাহসায় কণা বলে উঠল, আমার কেন যেন মনে হচ্ছে সামথিং ইজ রং। রং হোক আর যাই হোক, তাতে আমাদের কি? আমাদের কি মানে? দীপ্র ভাইয়ার তো আমার দুলাভাই হওয়ার কথা ছিল। এসব কথা বলবি না কণা। কুহু একটু রেগেই গেল, কণাও মিলিয়ে গেল। মিনমিনি সুরে বলল কুহু, তাকে বিয়ে করার জন্য আমি মরে যাচ্ছিলাম না,
শুধু শুধুই আমাকে এভাবে অপমান না করলেও পারতো, ফালতু লোক। কুহুর জ্বরটা আবারও ধরা দিল। সেই রাত্রি ওর ঘুম হলো না। ও জ্বরের শরীরেই বিছানা ছাড়লো। ঘরে থাকতে ইচ্ছে করছে না। মায়ের কাছে কণা আছে। ও একটু উকিঝুঁকি দিয়ে মায়ের রুমে থেকেও চলে এলো। তারপর এলো রাত্রির ঘরে। রাত্রি জেগে আছে, সম্ভবত কারোর সাথে কথা বলছে। কুহুর আগমনে খানিকটা মিলিয়ে গেল, তবে সামলে নিল মুহূর্তেই। সরি রাত্রিপু, তোমাকে বিরক্ত করলাম। আরে কিসের বিরক্ত? কোথায় যাস? বস এখানে। রাত্রি উঠে এসে কুহুকে টেনে বসালো বিছানায়। ওর একটু অস্বস্তি হচ্ছে। ভুল সময়ে এসেছি। কিসের ভুল? তুমি কথা বলছিলে। আরে তেমন সিরিয়াস কিছু না। এখন বল তোর কি খবর? কথা শেষ করে কুহুর হাতখানা স্পর্শ করলো রাত্রি। মুহূর্তেই তাপমাত্রা বুঝে গেল। তোর তো খুব জ্বর রে। খারাপ লাগছে খুব, তাই গেলাম। দাঁড়া, আমি পানি নিয়ে আসি। পানি পড়তে দিলে ভালো লাগবে। কুহু চুপ করে রইল। রাত্রি গিয়ে কাপড় আর পানি নিয়ে এলো। শুয়ে পড় কুহু। কথা মতো কুহু শুয়ে পড়ল। তারপর একটা নিঃশ্বাস ফেলে বলল, তোমাকে কষ্ট দিচ্ছি রাত্রিপু। আরে ধুর, কি যে বলিস তুই। রাত্রি সময় নিয়ে ওর কপালে পানি পট্টি দিল। কিছু সময় পর কুহু ঘুরে রাত্রির কোমর জড়িয়ে ধরল। ওর এটা অভ্যাস। ও সবসময় এমনই করে। পাগল মেয়ে। হেসে কথাখানা বলল রাত্রি। কুহু একটুখানি মনই রইল। খানিক বাদে বলল, রাত্রিপু যা হয় ভালোই হয়, তাই না? হয়তো রে, আসলে ভালোই হয় যা হয়। হুম। তোর আবার মন খারাপ? তেমন না, তাহলে? মন থেকে মানতে পারছি না। কুহু, তুই কি দীপ্র ভাইকে আগে থেকে পছন্দ করতি? এমন কিছু কি? যদি তেমনই হয় তবে বিয়েতে তুইও তো খুশি ছিলি না রে। ঠিক তা না রাত্রি আপু। শোন বোন, এটা নিয়ে যত ভাববি তত জটিল হবে সব। কিন্তু আমি যে চেয়েও ভুলতে পারছি না। উনি আসলে আমাকে অপমান করলেন, কিন্তু কেন রাত্রিপু? বলে উঠে বসলো কুহু। রাত্রি ওর জ্বরের মুখটা আদুরে হাতে ছুঁয়ে দিল। আমাদের কুহু রানীর জন্য একজন রাজপুত্র আসবে। হাতির পিঠে করে আসবে সে। মন খারাপ করে না কুহু সোনা। জবাবে কুহু বলে, তাহলে আমি বিয়েই করব না। কেন কেন? আমার যে শখ, রাজপুত্র ঘোড়ায় চড়ে আসবে, টকবক করে ঘোড়া ছুটিয়ে আসবে আমার কাছে। এ কথায় রাত্রি হাসে। ওদের এই একই কথোপকথন নতুন নয়, একদম ছোট থেকে এই কথোপকথন হয়ে এসেছে। রাত্রি যখন হাতির পিঠে চড়ে রাজপুত্রের আসার কথা বলে, কুহুও তখন বলে ঘোড়ায় চড়ে আসার কথা। কে জানে কুহুর জন্য সত্যি কোনো রাজপুত্র আসবে কিনা। কুহু ঘুমিয়ে পড়েছিল রাত্রির ঘরেই। রাত্রিও আর ডাকেনি। তবে সকাল হতে না হতেই কুঞ্জ এসে দরজায় নক করে গেল। দীপ্রর ভাইনা কি ডেকেছে। রাত্রি উঠাতে গিয়ে কুহুর মুখখানা দেখল। মেয়েটা বড়ই আদুরে। ছোট মামার মুখের আদলটা বড় স্পষ্ট। ও হালকা হাতে বোনের মাথায় হাত বুলিয়ে এলো দীপ্রর ঘরে। দীপ্র তখন ল্যাপটপে কিছু একটা করছিল। রাত্রিকে দেখে বলল, এসেছিস? হ্যাঁ, কুঞ্জ এসে বলল তুমি ডেকেছো। হুম, একটা বিষয় বলতে ডাকলাম। কি বিষয়? গতকাল আয়ানা বায়না ধরেছে ঘুরতে যাবে, তো ভাবলাম সবাইকে নিয়ে ঘোরাঘুরি করাটা খারাপ হবে না। কিন্তু কথা হলো কুহু। দীপ্র শেষ করার আগেই রাত্রি বলে উঠল, কুহু কি করলো দীপ্র ভাই? কি করেনি সে? আমি নাকি দয়া দেখাচ্ছি? মেজাজটা এত গরম করে দিল। যাই হোক, আমি ওকে যেতে বলবো না। তাহলে কুহু যাবে না? যাবে। কিভাবে? ওকে তুই যেতে বলবি। আমি? হ্যাঁ। যদি না যাই? কেন যাবে না? ওকে যেতেই হবে। বলে মুখটা শক্ত করলো দীপ্র। রাত্রি মিনমিনিয়ে সুরে বলল, ওর যে শরীরটা ভালো নেই। ভালো হবে কেমন করে? আমি যে ওষুধ দিয়েছি তা খাইনি। বেয়াদব একটা। রাত্রি কি বলবে বুঝলো না। যদিও দীপ্রের সাথে তার বোঝাপড়া ভালো, তবে এটা তো সত্য মানুষটা ওর নিজেরও 4 বছরের বড়। তাই অনেক কথায় বলতে গিয়ে আটকাতে হয়। দীপ্রর হাত বাড়িয়ে পাশের ড্রয়ার খুলল। সেখান থেকে ওষুধের প্যাকেট বের করে বলল, এটা খাওয়াবি? আচ্ছা। বলিস না আমি দিলাম যে। ও নিয়ে চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। সেই সাথে ঘুরতে যাওয়ার বিষয়টাও ম্যানেজ করে নিস। আচ্ছা, দেখছি কি করতে পারি। বলে ও অলস ভঙ্গিতে কক্ষ ছাড়ে।
ওর যাওয়ার পানে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে দ্বীপ্রহর। ওর মাথাটা আজকাল কাজ করে না, কি করে কি বলে সব উল্টাপাল্টা লাগে। জীবনটা কেমন পানসে হয়ে গেছে। রাত্রির হস্তক্ষেপে ঠিক হলো কুহু যাবে, যদিও মেয়েটির ইচ্ছে করছে না। এই যে যেমন এখন মুখটা আধার করে বলল, এটা আমার আত্মসম্মানের বিষয় হয়ে গেল না রাত্রিপু? তার কথা মতন চলতে হবে কেন আমায়? শোন তুই, একটা বিষয় তো সত্য, দীপ্র ভাই আমাদের সিনিয়র, আর বিয়ের যে বিষয়টা ঘটলো এতে কাকে দোষ দিব আমার জানা নেই। তুই তো বিয়ে করতে চাসনি, তাই না? হ্যাঁ বোঝাতে কুহু মাথা দোলায়। রাত্রি বলে, তাহলে তো কাটাকাটি হলো, দোষ দুজনেরই, কারোরই না। হয়নি। কেন? সে কেন আমার দায়িত্ব নিতে চাইবে? আর বিয়েটা শেষ সময়ে কেন ভাঙলো? আগে ভাঙলো না কেন? এ কথার জবাব রাত্রিও দিতে পারলো না। কুহু ঠোঁট কামড়ে বলে, একদিন আমি ওনাকে ঘুষি। পুরোটা শেষ করার আগে আরশিতে দ্বীপ্রহরের ছবি ভেসে ওঠে। কুহুর হাতখানা ওঠানো ছিল, ও এবার সেটা নামিয়ে ফেলে। দ্বীপ্রহর শক্ত মুখে কক্ষে প্রবেশ করে। কুহুর একটু অস্বস্তি হয়, তবে সে অস্বস্তি কেটে যায় দ্বীপ্রহর ভাই যখন তাকে পুরোপুরি অবজ্ঞা করে রাত্রিকে বলে, বিকেল 4টায় বের হব, লেট যেন না হয়। ভদ্রমেয়ের মতন মাথা দোলায় রাত্রি। দ্বীপ্রহর চলে যায়। ও এক প্রকার লাফিয়ে গিয়ে দরজা লাগায়। আসার সময় নেই, ওনাকে আসলে ঘুষি দেওয়া উচিত। ধুর পাগল, কিসব বলিস? একটু আগে আমি তোকে কি বোঝালাম? দীপ্র ভাই সব স্বাভাবিক দেখানোর চেষ্টা করছে, তুইও তেমনটাই কর, তাহলে প্রমাণ হবে তুই নিজেও ওনাকে বিয়ে করার জন্য মরে যাচ্ছিলি না। রাত্রির এ কথাটা একেবারেই ঠিক। সত্যি তো, কুহু তো মরে যাচ্ছে না। তবে এ কথাও ফেলে দেওয়া যায় না, বিয়েটার দ্বীপ্রহরের দিক থেকে ভাঙায় ওর সম্মানে বেশ বড় একটা ধাক্কা লেগেছে। তবে সেজন্য শোক করলে চলবে না, সব স্বাভাবিক দেখাতে হবে। রাত্রিপুই ঠিক, কুহু এখন থেকে সব স্বাভাবিক দেখাবে, আর সময় সুযোগ মতো দ্বীপ্রহরকে ঘুষিও দেবে। এটা কুহুর কাছে নিজের প্রতিজ্ঞা। কুহুর মনে জেদ জেগেছে। এই দ্বীপ্রহর নামক মানুষটাকে দু চোখে দেখতে পারছে না ও। মানুষটাকে বাড়ি থেকে বের করতে পারলে শান্তি হতো, কিন্তু সেটা তো ওর হাতে নেই। আচ্ছা, বাবা বেঁচে থাকলে এই মানুষগুলোর সাথে একই বাসায় থাকতেন কি? কুহুর মনে হয় থাকতেন না। চাচারা যে অন্যায় করেছেন, এরপর এই মানুষগুলোর সাথে থাকা যায় না। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে। সে সেজেছে অল্প, না সাজার মতন করেই। অন্যদিকে কণা সেজেই চলেছে, একটার পর একটা জিনিসপত্র মেখেই চলেছে। গায়ের ওড়না টেনে নিয়ে কুহু বলে, হলো তোর? আর একটু আপু। বলে চোখে কাজল টেনে নেয় কণা। বলা বাহুল্য, কুহুর ত্বকের রং আর কণার ত্বকের রং কাছাকাছি, দুজনেই ফর্সা। তবে কণার থেকে কুহুর চেহারায় মায়া বেশি। মেয়েটাকে তাই তো বোকা বোকা লাগে, অথচ কুহু কিন্তু বোকা না। ও আসলে ভালো মানুষ। এই ভালো মানুষই সুযোগে নিয়েছে চারপাশের মানুষগুলো। কুহুর চেয়ে যে কণার সাজাগোজা দেখছে। কণা নিজের ওড়নাখানা পরে নিয়ে ঘুরে তাকায়, ভারী অবাক হয়ে বলে, এ কি রে? কি? আপু, তুই তো সাজলি না। এত সেজে কি হবে? যাচ্ছি তো গ্রাম ঘুরতেই। ইস, তুই বুঝতে পারছিস না, দীপ্র ভাইয়াকে ইমপ্রেস করতে হবে তো। তোর কেন মনে হলো আমি ওনাকে ইমপ্রেস করতে চাই? এ কথায় মিলিয়ে গেল কণা। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে বলল, তোদের মনে হয় না একটা মানুষ আমাকে এতটা অপমান করার পরেও বাড়ির লোকগুলো তাকে মাথায় তুলে নেচে যাচ্ছেন? মাও এই বিষয়ে নির্বিকার। কুহুর গলাটা ধরে আসে। মায়ের অবশ্য দোষ নেই, নারীটি শোকে যে কাতর। তিনি তো ভালোই চেয়েছিলেন সবটা সুন্দর করতে, কিন্তু বাস্তবতা যে ভিন্ন। আয়নাকে দেখে মনে হলো সে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে। নতুন জামা, ভারী মেকআপ, চোখে সানগ্লাস। রাত্রি তো না পেরেই বলেই ফেললো, মনে হচ্ছে তোর বিয়ে লেগেছে। উফ, এভাবে বলছো কেন? সাজ কি অনেক বেশি হয়েছে? না না, ঠিকই আছে। বলে মুখ টেপে হাসে রাত্রি। আয়না বিরক্ত হয়। সে যথেষ্ট সুন্দরী, না সাজলেও তো তাকে সুন্দর লাগে। তবে সে সেজেছে নিজেকে আরেকটু গোছানো, স্মার্ট দেখাতে। এদিকে রাত্রিপু শ্যাম রঙের মেয়ে, চেহারা মোটামুটি ভালো, তবে তাকে সাজলেও যেমন লাগে, না সাজলেও তেমন লাগে। আহামরি পরিবর্তন নেই।
তাই তো সে সাজে না, অথচ অন্যের বিষয়ে অধিক কথা বলতে আসে। আয়না মুখ বাঁকায়। আরে কুঞ্জ যে। কুঞ্জকে সবাই ভালোবাসে, এর কারণ বাচ্চাটা বাড়ির সব থেকে ছোট সদস্য, দেখলে আদর দিতে ইচ্ছে করে। রাত্রির কাছে এসে কুঞ্জ বলে, আমায় কেমন লাগছে রাত্রে পু? কুঞ্জকে তো রাজপুত্র লাগে সব সময়। জামাটা ভালো না? খুব ভালো। এটা জন্মদিনের গিফট ছিল, মামা দিয়েছে। তুমি জানো আত্মী আপু, আমার জন্মদিনে কত মানুষ হয়েছিল, ইয়ে পর একটা কেক আনা হয়েছিল, খুব মজা। কিন্তু তোমরা তো আসোনি। বলেই কুঞ্জ একটু মন খারাপ করলো বোধহয়। এদিকে আয়না চোখ দিয়ে অন্য কিছু বোঝানোর চেষ্টা করছিল, তবে কুঞ্জর যে সেদিকে খেয়ালই নেই। ও এবার একটু রাগানোর মতো করে বলল, তোর কোনো কাজ নেই না? যা মায়ের কাছে যা, পরে আসবি, পাকা মুখালি। বলে কুঞ্জকে তাড়িয়ে দিল আয়না। রাত্রি কিছু বলল না, ও খুব বুঝতে পেরেছে আয়না কেন এমন করছে। আসলে বিশাল আয়োজন করে কুঞ্জর জন্মদিন পালন করা হলেও এই বাড়ির কাউকেই যে দাওয়াত করা হয়নি, এমনকি রাত্রিদেরও না। অথচ মেজমামা প্রতিদিনই কল করে মাকে বলতেন, আপা, আমি তো চাই সব ঠিক হোক, সবাই মিলেমিশে থাকি। তোমরা ছাড়া আমাদের কেউ আছে নাকি? অথচ এ কথাটা কেবল কথাই ছিল। এ বাড়ির মানুষগুলো ছাড়া মেজমামার সবাই ছিল। কুঞ্জ বসেছে দীপ্রর পাশে। এটা নিয়ে আয়না বেশ একটা রাগারাগি করলেও দীপ্র ভাই এসে যাওয়াতে সেই আগুনে ভাটা পড়ে যায়। পেছনের সিটে বসতে হয়েছে কুহু, কন্যা, রাত্রি ও আয়নার। চারজনেই শুকনো হাওয়াতে 3 সিটে বেশ ভালোভাবেই বসতে পেরেছে তারা। দীপ্ররের এই গাড়িখানা নিজের টাকায় কেনা, বেশ দামিও। আয়না নিজেই উচ্ছ্বাসিত ধরে রাখতে ব্যর্থ হলো, বলল, গাড়িটা একদম সেরা, তোমার পছন্দ সবসময় ভালো দাদা ভাই। সামনে থেকে দীপ্রর বলল, আসলেই পছন্দ ভালো। অবশ্যই, এই কালারটাও একদম পারফেক্ট। দীপ্র সামান্য হাসে। পেছন থেকে কোনা এবার বলে, বের হয়ে যাচ্ছিস, গান কোথায়? কি গান শুনবি? এই পথ যদি না শেষ হয়। না না, এসব বাংলা গান নয়, তুমি বরং ওয়েক মি আপ গান দাও। বাধা দিয়ে বলল আয়ানা। কনার মুখটা শুকনো হলো। ও আবারও বলল, এইসব ইংরেজি গান ভালো লাগে না। না ভালো লাগার কি আছে, তুই কি ইংরেজি বুঝিস না? আয়না সস্তা রসিকতা করে হেসে উঠল। কুহুর খুব খারাপ লাগলো কথাটা। বোনের হয়ে ও বলল, ইংরেজি কেন বুঝবে না আনায় আপু? আর না বুঝলেও তাতে দোষের কি? এই রে, তুই কি মাইন্ড করলি নাকি কুহু? আমি কিন্তু এমনি এমনি বলেছি। কুহু আর কিচ্ছু বলল না। ওর মেজাজ আসলে এখন ঠিক নেই। নিজের জন্য না হলেও বোনের জন্য সে রুখে দাঁড়াতে পারে। তবে দীপ্র নামক মানুষটা থাকায় আর কিছু বলতেও ভালো লাগছে না। এদিকে রাত্রি কিছু একটা বলতে যেতে দীপ্র বলল, পাকিস্তানি গান দিচ্ছি। বলে পাকিস্তানের বেশ জনপ্রিয় একটা গান চালালেন, আতিফ আসলামের গাওয়া। শুনতে খারাপ লাগছে না। ওরা সবাই চুপ হয়ে গেল। কতক্ষণ যেতে কুঞ্জ বলল, আমরা কি গাড়িতে থাকবো দীপ্ত ভাই? না না, বড় রাস্তায় গাড়ি পার্ক করে তারপর ঘুরতে নামবো। আর কতক্ষণ? এসেই গেছি। বলে দীপ্র ড্রাইভিংয়ে মনোযোগ দিতে যাচ্ছিল। তখনই লুকিং গ্লাসে ওর চোখ পড়ল, যেখানে কুহুকে দেখা যাচ্ছে। মেয়েটির চোখের দৃষ্টিতে তীব্র ক্ষোভের আগমন হয়েছে। এই ক্ষোভের কারণ শুধুই কি আয়না, নাকি দীপ্র নিজেও? দীপ্র গাড়ি থামাতে কুঞ্জের গলা, এসে গেছি? হ্যাঁ। ইয়ে, এসে গেছি এসে গেছি। কুহু এত সময় জানালা দিয়ে বাইরেটা দেখছিল। ওদের এলাকাটা একদমই ছোট নয়, বিশাল এলাকায় সম্ভাবনায় অনেক কিছুই রয়েছে। গ্রামের একপাশে নদী ও ধানের জমি হওয়াতে এখানে চাষের কাজ ভালোই হয়, কিন্তু চাষ করার লোকের অভাব। বছরে 3 ফসল ফলানো সম্ভব হলেও ধানি জমিগুলোর অনেক জমি খালি পড়ে থাকে সারা বছর। শোনা যায় এখানে নাকি বিশাল কোনো প্রজেক্ট নিয়ে আসার প্ল্যান চলছে। অথচ এতে করে যে নদীর ক্ষতি হয়ে যাবে সেদিকে কোনো খেয়ালই নেই। কুহু ছোট করে নিঃশ্বাস ফেলে গাড়ি থেকে নেমে আসে। বাকিরা আগেই নেমে এসেছে। আয়না চটপট কটা সেলফি নিয়ে বলে, ছবিগুলো সুন্দর এসেছে তো।
এই কণা, দীপ্র দাদা ভাইয়ের সাথে একটা ক্লিক করে দে তো। বলে কণার হাতে ফোন তুলে দেয় আয়না। তারপর এসে দাঁড়ায় দীপ্রর পাশে। একটা ক্লিকের পর দীপ্রর বাহু টান ধরে কিছুটা ঘনিষ্ঠ হয়ে বলে, এবার তোল। এই মুহূর্তে আয়নার চোখে মুখে অন্যরকম উচ্ছ্বাস। যদিও স্বাভাবিক দৃষ্টিতে বিষয়টা অস্বাভাবিক নয়, কিন্তু কণার বড় মেজাজ গরম হচ্ছে। ও ইচ্ছে করছে আয়নাপুর ফোনটা ছুঁড়ে ফেলে ভাঙতে, কিন্তু ইচ্ছে থাকলেই কি সব করা যায়? দীপ্রর গাড়িতে হেলান দিয়ে দাঁড়ালো। ওর খুব ছোট সময়ের কথা মনে হচ্ছে। তখনকার পরিবেশ ভিন্ন ছিল, ছিল আনন্দ। এখন সব পানসে। দীপ্র একদম গ্রামের ছেলে। ছেলেবেলায় নদীতে ঝাঁপ, গাছে ওঠা, মাছ ধরা সহ শখের বসে ধান কাটার মতো কাজটিও করা হয়েছে তার। তারপর বিদেশের মাটিতে চলে যাওয়া, সেই কালচার গায়ে মাখানো। তাই বলে কি গ্রামকে ভুলে গেছে সে? না তো, ভুলেনি। ওর ইচ্ছে ছিল এখানে আসার, স্থায়ীভাবে থাকার। আশা তো হয়েছে, তবে স্থায়ী হওয়াটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। দ্বীপ্রহর ভারী অবাক হয় যখন দেখে এত বছরেও এলাকাটার তেমন উন্নয়ন হয়নি, অথচ একদম শহরের পাশে এলাকা। এর পেছনে যে রাজনৈতিক শক্তি কাজ করছে তার আলাদা করা বলতে হয় না। দীপ্র ছোট করে নিঃশ্বাস ফেলে। অদূরে দাঁড়িয়ে সবাই ছবি তোলা হচ্ছে। দীপ্রও চায়নি, এখানেই দাঁড়িয়ে আছে। এদিকে সময় পেরিয়ে যাচ্ছে। ও এবার ডাকার প্রয়োজন বোধ করলো। হলো তোদের? কণা প্রায় 10 মিনিট ধরে একটা রিলস বানানোর চেষ্টা করছে, কিন্তু হচ্ছে না মনের মতো। আয়ানা নিজেও সোশ্যাল মিডিয়ার পার্সন, তাই দুজনের এই বিষয়ে ভালোই বনেছে। একে অপরকে সাহায্য করছে। রাত্রি আর কুঞ্জ একসাথে। কুঞ্জের হাজারটা প্রশ্ন। বাচ্চাটা যে গ্রামীণ পরিবেশের সাথে একদমই পরিচিত নয়, তাই তার সব প্রশ্নের জবাব দিতে হচ্ছে মেয়েটিকে। এদিকে কুহু একদম একা দাঁড়িয়ে, হালকা বাতাসে ওর ওড়নার এক পাশ উড়ে যাচ্ছে। মনোযোগ সামনের ক্ষেতগুলোর দিকে। খুব ভালোভাবে তাকালে বোঝা যায় এই ক্ষেতের ঠিক শেষ মাথা থেকেই নদী বয়ে চলেছে। আর সেই নদীর পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে স্কুলটি, যেই স্কুলের প্রাণ ছিল কুহুর বাবা কাদের দেওয়ান। কুহু আনমনেই সবটা ভাবছিল। তখনই রাত্রি এসে ওর পাশে দাঁড়ালো। মামার কথা ভাবছিস? না তাকিয়েই কুহু বলল, বাবার কথা তো মাথা থেকে যাই না রাত্রিপু, নতুন করে কি আর ভাববো। তুই মেনে নিতে শিখবো। মামা চলে গেলেন কতদিন হলো? কিভাবে মানবো? বাবার সব স্বপ্ন, সব কিছু চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে। স্কুলের খবর তো জানো, বাবা চলে যেতেই যে যার মতন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। অনিয়মে যা তা অবস্থা। ছোট ছোট বাচ্চাদের মাথায় নষ্ট রাজনীতি ঢোকানো হচ্ছে। কুহুর কথায় রাত্রির মনটাও বড় বিষণ্ণ হয়ে গেল। ও কিছু বলার পূর্বেই অদূর থেকে দীপ্ররের গলা। রাত্রি, লেট হয়ে যাচ্ছে। পেছনে ফিরে চাইল রাত্রি। দীপ্রর ভাই ভ্রু কঞ্চিত করে তাকায়। আসছি। দ্রুত কর, এভাবে সময় নষ্ট করার মতন সময় নেই। কুহু এক পলক তাকালো। দীপ্রর চোখে সানগ্লাস পরে নিয়েছে। রাত্রি বলল, চল। আমার বোধহয় এখানে আসা ঠিক হয়নি। কেন রে? সবার মাঝে বোঝা মনে হচ্ছে। বলেই কুহুর হাতখানা চেপে আগাতে লাগলো রাত্রি। আয়না দারুণ একটা রিলস বানিয়েছে, সেটাই দেখাচ্ছে দীপ্রকে। দীপ্র হতাশ হয়ে বলে, তোরা দুজন এভাবেই সোশ্যাল মিডিয়ায় নেচে বেড়াস? নিচে বেড়ানোর কথায় আয়নার মুখটা একটু অন্ধকার হলো। কোনা চোখ ছোট ছোট করে বলে, এটাই ট্রেন্ড দীপ্র ভাই। শুধু ট্রেন্ডে গা ভাসালে চলবে, পড়াশোনাও করতে হবে। পড়াশোনার বিষয়টি আসায় আয়নার কথা বলল না। এ ব্যাপারে একেবারেই কাঁচা মেয়েটি। রাত্রি আর কুহু আসতেই কুঞ্জু বলল, চলো আমাদের যাত্রা শুরু। এ কথায় হেসে কুঞ্জুর মাথার চুলগুলো নাড়িয়ে দিল দীপ্র। তারপর তাকালো কুহুর দিকে। মেয়েটির চেহারায় বিষণ্ণতা লেপ্টে আছে। গ্রামীণ রাস্তায় হেঁটে চলেছে ওরা। আয়না বুঝেছে দীপ্রর ভাই গ্রামকে খুব ভালোবাসেন, তাই ও একটু বাড়তি কথা যোগ করে বলে, ইস, আগে গ্রাম এত ভালো লাগেনি। মনে হচ্ছে সব দীপ্র দাদা ভাইয়ের ম্যাজিক। এই যে মেয়েটি দীপ্রকে তেল দেওয়ার চেষ্টা করলো, সেটা সবাই বুঝলো, তবে কেউ কোনো কথা বলতে চাচ্ছিল না। কুহুর কেন যেন দীপ্রহরের প্রশংসা শুনতে ইচ্ছে করে না। অন্য কোনো বিষয় হলে সে পাত্তাও দিত না, কিন্তু এ লোক প্রশংসার যোগ্য না। সেটা সত্য প্রশংসা হোক কিংবা মিথ্যা। ও পাশ থেকে বলল, কোনো কিছুই ম্যাজিক না আয়ানা আপু।
তুমি আগে এভাবে তো ঘোরাঘুরি করনি, তাই নতুন জিনিসে আকর্ষণ পাচ্ছ। কথাটা আয়নার পছন্দ হলো না। আজ কুহু একটু বেশি কথা বলছে, অথচ মেয়েটিকে ও বোকাশোকা বলেই জানে। ঠিক আছে, এখন কথা বাদ দিয়ে পা চালা। এই, ওই দিকটায় ভাজার দোকান আছে, চল খাই। রাত্রি উচ্ছ্বাস নিয়ে বলতে আয়না বিরোধী করে বলল, একদম না, এগুলো আমি খাই না, শেষে আমার ব্রণ উঠবে। একদিন খেলে কিছু হবে না, আয়ানা। তোমরা খাও রাত্রিপু, আমি খুবই হেলথ কনসাস।